আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম। আজ এক গুরুত্বপূর্ণ যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশে কথা বলছি জুলাই ঘোষণাপত্র এবং সনদ নিয়ে। আপনারা সকলে অবহিত আছেন যে আজকে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ মানিক মিয়া ইউনিয়নে জুলাই সনদ ঘোষণা করবেন। জুলাই সনদটা কি আমরা অনেকে বুঝতে সমস্যা হচ্ছে। জুলাই সনদ হলো 2024 সালের আজকের এই দিনে বিপ্লব সংগঠিত হয়েছিল বাংলাদেশে। যদিও জ্ঞানীজনেরা অনেকে এই একটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং যা শতাব্দীর ভিতরে নাও ঘটতে পারে এমন ঘটনাকে বিপ্লব হিসাবে আখ্যায়িত করতে তারা লজ্জাবোধ করেন। এই গণজাগরণকে, এই ব্যাপক আমূল পরিবর্তনকে তারা স্বীকৃতি দিতে চান না। তারা অনেকে আবার একথাও বলেন যে আগেই ঠিক ছিল, আগেই ভালো ছিল। তারা কারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম, কেন এই বিপ্লবের দরকার হলো, কেন এই পরিবর্তনের প্রয়োজন হলো, আমরা কি তা ভেবে দেখেছি? অবশ্যই তারা যখন সচেতনতার সাথে এই কার্যগুলো করা হয়। জুলাই 1 থেকে জুলাই 36 পর্যন্ত, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে আন্দোলনের মাধ্যমে হাসিনা এবং স্বৈরশাসকের যে কবর রচিত হয়েছিল তা আপনারা সকলে জানেন। বিভিন্ন স্টেপে, বিভিন্ন ধাপে ধাপে প্রথমে ছাত্ররা শুরু করছিল কোটা আন্দোলন নিয়ে, তারপরে বিভিন্ন পর্যায়ে এটা জনগণ সম্পর্কযুক্ত হয়ে যায় এই ঘটনার সাথে। তারপরে 3রা আগস্ট সরকারের বিরুদ্ধে, অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এদেশের ছাত্র এবং জনতা সকলে একত্রিত হয়ে তারা রাজপথে নেমে আসে এবং তার পতন ঘটায়। স্বৈরাচারী হাসিনার পতন ঘটায়। 16 বছর বিভিন্ন কৌশলে সে প্রশাসন দিয়ে দেশের সর্বক্ষেত্রে নৈরাজ্য প্রতিষ্ঠিত করেছিল এবং সেটাকে স্থায়ী রূপ দিয়েছিল এবং রাষ্ট্রের সকল স্থায়ী প্রতিষ্ঠানকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। তার পরিবর্তে নিজের প্রতিষ্ঠান, নিজের বাবার ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টায় রত ছিলেন তিনি এবং এভাবে দেশে এবং বিদেশে প্রচুর সম্পদ স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা করেছিল এবং সেগুলো বিদেশে পাচার করেছে এবং তার পতনের পরে আমরা দেখেছি সে সহ ইউনিয়ন মেম্বার পর্যন্ত তারা বিদেশে চলে গেছে। কেন? তারা জনগণের শত্রু, তারা দেশের শত্রু, তারা যা করেছে তার বিপক্ষে করেছে, তারা যা করেছে তা নিজের জন্যই করেছে, এদেশের লোকের জন্য করেনি। সকলকে অত্যাচারিত করেছে, গুম খুন হত্যার রাজনীতি কায়েম করেছে, আদালতকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে পর্যদস্ত করেছে, নিজেদের কথাকেই আইন হিসাবে প্রতিষ্ঠিত করেছে, যে কারণে তার পতন ঘটেছে। এই প্রেক্ষাপটটা বর্ণিত হবে। হাসিনার পতনের পরে আসলে আজকাল প্রধান উপদেষ্টা মানিক মিয়া ইউনিয়নে দুটো বিষয় পরিষ্কার করবেন বলে আমরা ধারণা করি। আসলে কী বিষয় আমরা একটু দেখে নিই যে কী বিষয় তিনি কথা বলবেন। আমরা যদি দেখি তাহলে আমরা দুটি বিষয় দেখি। একটা হলো জুলাই প্রোক্লামেশন, আর একটা হলো জুলাই চার্টার, অর্থাৎ জুলাই সনদ এবং জুলাই ঘোষণা। এই দুটোই অঙ্গাঙ্গিকভাবে জড়িত, একটা ছাড়া একটা অসম্পূর্ণ, যে কারণে দুটি বিষয় উনি ঘোষণা করবেন বলে আমরা অনুমিত হয়েছি। একটা বিষয় আমরা যদি বলি, জুলাই সনদটা কি? জুলাই সনদ হলো আমাদের যে আন্দোলন হয়েছিল, যে বিপ্লব হয়েছিল, তারপরে প্রেক্ষাপট কী ছিল, কী ঘটনার প্রেক্ষিতে এই জুলাই বিপ্লব হয়েছিল, এর সাথে কারা ত্যাগ করেছে বেশি, শহীদ, আহত এবং যারা জীবিত আছে তাদের সম্পর্কে, এবং এরপরে ঘটনা, এর ফলশ্রুতিতে জুলাই সনদের ফলশ্রুতিতে আসছে, জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে আসছে অন্তর্বর্তীকালীন সরকার ফলাফল হিসাবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে, তারপরে যে তার কার্যকাল হলো, এইগুলোর বৈধতা দেওয়াই এই কার্যক্রমের উদ্দেশ্য। এই জুলাই সনদের মাধ্যমে, জুলাই প্রোক্লামেশনের মাধ্যমে এটার বৈধতা হবে। কিসের বৈধতা হবে? দুটো জিনিসের বৈধতা হবে, আন্দোলনের বৈধতা হবে এবং আমাদের আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার বৈধতা আসবে। অন্য কারের উপর তাদের ক্ষমতা, তারা যে ক্ষমতা
গ্রহণ করেছে, এটার বৈধতার জন্য অন্য কারোর মুখাপেক্ষি হওয়া লাগবে না তাদের, এবং তারা স্বাধীনভাবে যে কোনো ডিসিশন পরবর্তীতে নিতে পারবে। এইটা হলো জুলাই প্রোক্লামেশন। আরেকটা হলো জুলাই সনদ। জুলাই সনদটা কি? জুলাই চার্টার হলো ওই জিনিসগুলো যেগুলো যেগুলো মনের মধ্যে আকাঙ্ক্ষার মধ্যে ধারণ করে এই বিপ্লব গড়ে উঠেছিল। আকাঙ্ক্ষার মধ্যে যে আকাঙ্ক্ষা জনগণের ভিতরে তীব্র জাগরণের সৃষ্টি করে, যে আকাঙ্ক্ষা জনগণকে উদ্বুদ্ধ করে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তাদেরকে তাড়িত করেছিল এবং তারা একত্রিত হয়েছিল। অর্থাৎ এখন যে ঐক্যমতের মাধ্যমে যে কমিশন গঠন করা হয়েছে, তারা যে সংস্কার কমিশনের 26 দফা আছে, 26 দফা হলো গণ আকাঙ্ক্ষার প্রতিফলন। সেটা কি? সেটা হলো সংবিধান সংস্কার, সেটা হলো আইনের বিভিন্ন সংস্কার, সেটা হলো পুলিশের সংস্কার, সেটা হলো দুদকের সংস্কার, সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার, শিক্ষার সংস্কার ইত্যাদি বিষয়ে যে দফাগুলো আছে, এই দফাগুলো হলো জুলাই চার্টার। সুতরাং সম্মিলিতভাবে আমরা বলতে পারি যে এ দুটোর মাধ্যমে দুটোর বাংলাদেশের রাজনীতিতে অপরিসীম প্রভাব বিস্তার করবে। শুধু বর্তমান না, ভবিষ্যৎ রাজনীতিতে স্থিতিশীলতা আনয়ন করবে। এটা বাস্তবায়নের জন্য নিশ্চয়ই এর সময়কাল আছে। সেটা হলো যে দলই ক্ষমতা আসুক, তারা 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে, এটা আইনে রূপ দেবে, যাতে এটা ব্যবহার করে জনগণ সুফল পেতে পারে। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবার ভাগ্যে জোটে না। এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের বিপ্লব দেখা, এই ধরনের আইনগত ভিত্তি তৈরি হওয়া, এর সাথে তুলনা করা, কিছু তুলনা করা যায় বলুন তো? এর সাথে আমরা তুলনা করতে পারি ম্যাগনা কার্টা, এর সাথে আমরা তুলনা করতে পারি মদিনা সনদ, এর সাথে আমরা তুলনা করতে পারি জাতিসংঘ সনদকে। তাহলে বোঝেন এটা কত গুরুত্ববাহী, কত গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘটতে যাচ্ছে আমাদের জীবন দশাতে। এই জিনিসগুলো তৈরিতে ঐক্যমত কমিশন এতদিন ধরে কাজ করেছেন। কাদের সাথে কাজ করেছেন? দেশের রাজনৈতিক শক্তির সাথে কাজ করেছেন, বিএনপির সাথে কাজ করেছেন, জামাতের সাথে কাজ করেছেন, এনসিপি সহ অন্যান্য ছোটো ছোটো যেসব দলগুলো আছে তাদের একত্রে নিয়ে তাদের সাথে আলোচনা করে তারপরে এই কাজটি ওনারা এই খসড়া প্রস্তুত করেছেন। এবং আজকে ফাইনালি সবাই সই হওয়ার পরে আজকে ফাইনালি প্রধান উপদেষ্টা এ বিষয়ে আলোচনা করবেন। জুলাই সনদ আসলে মৌলিক সংস্কার একটা বিষয়। সুতরাং আজকের দিন আমাদের জাতি হিসাবে বেঁচে থাকার জন্যে, জাতির সার্বভৌমত্ব, জাতির অস্তিত্ব, জাতির উন্নয়ন সব কিছুই আজকের এই ঘোষণাপত্রের উপরে নির্ভর করছে। এমনকি এর ফলাফল হিসাবে দুটি দিন হতে পারে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা আনা, উদ্দেশ্য হলো যে অন্তর্বর্তী সরকার সহ আন্দোলনের স্বীকৃতি এবং ভবিষ্যতের রূপরেখা প্রণয়ন করা। ফলাফল কি? এটার ফলাফল হবে দীর্ঘ স্থিতিশীলতা লাভ করতে পারে দেশ। আবার খারাপ দিক থেকে ধরতে গেলে এটা যারা পছন্দ করছে না, আওয়ামী ফ্যাসিবাদী দোসর এবং একটা কুচক্রী মহল সহ ইন্ডিয়া সহ, তারা এটা নিশ্চয়ই পছন্দ করবে না। তারা এটাকে একটা খারাপ বিষয় হিসাবে বিবেচনা করবে এবং এর ফলশ্রুতিতে কুও হতে পারে দেশে। ধন্যবাদ সকলকে।